সবাইকে এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আজকের এই আহ, আলোচনায় সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা অর্গানন থেকে আলোচনা করছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করবো অ্যাফোরিজম নাম্বার 112 থেকে 114। তো এই 112 থেকে 114 এই অ্যাফোরিজম গুলা মানে খুবই ইন্টারেস্টিং অ্যাফোরিজম। এবং আশা করি আমাদের যে আমরা যে প্রুভিং বা আমরা টক্সিকোলজির যে অ্যাফোরিজম গুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকের এই তিনটা অ্যাফোরিজম আলোচনার মাধ্যম দিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ হবে। আশা করছি যে আমাদের আলোচনাটা সুন্দর হবে এবং আলোচনার মধ্য দিয়ে আমরা টোটাল এই টক্সিকোলজি এবং আমাদের প্রুভিং এর যে বিষয়টা স্যার এতদিন আমরা আলোচনা করলাম, সেটার একটা পরিপূর্ণ একটা ধারণা আমরা হয়তো এখান থেকে পাবো। তো আসুন আমরা একটু প্রবেশ করি আজকের ক্লাসে। এখন অ্যাফোরিজম নাম্বার 112-তে আসলে স্যার কি বলতে চেয়েছেন সেই বিষয়টি আমাদের আগে একটু আমরা জেনে নিই, তারপরে আমরা বিস্তারিত কথাই ঢুকবো। তো এইটা এইটা যদি আমরা একটু অনুশীলন করি, আমরা যদি অ্যাফোরিজম নম্বর 112 অধ্যয়ন করি, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাই যে এইটা দুইটা অংশ আছে। একটা অংশে স্যার আসলে বোঝাতে চেয়েছেন যদি আমরা স্থূল মাত্রায় ওষুধ গ্রহণ করি তাহলে কি ধরনের ঘটনা ঘটে, সেখানে একটা ঘটনার অবতারণা এখানে উনি করেছেন, যেটা উনি পেয়েছেন সেটা উনি আমাদেরকে জানিয়েছেন এই অ্যাফোরিজমের মাধ্যমে। এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো স্থূল মাত্রায় ভেষজ গ্রহণের ফলে, যে ঘটনাটা ঘটলো, যে এখানে যে ক্রিয়া প্রতিক্রিয়াটা হলো, সেটাকে উনি কিভাবে ডিফাইন করছেন সেই বিষয়টি আসলে এই 112 নম্বর অ্যাফোরিজমে স্যার সুন্দরভাবে তুলে ধরেছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যখন টোটাল আলোচনাটা শেয়ার করবো, মানে আলোচনাটার পার্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি যদি স্থূল মাত্রায় ভেষজ গ্রহণ করেন তাহলে কিছু ঘটনা ঘটে, সেটা থাকছে আমাদের একটা পার্ট। আর একটা যে ঘটনা হয়, যে এই যে ঘটনাটা ঘটলো এর প্রেক্ষিতে কি মেকানিজমটা কাজ করে, সেটা এখানে স্যার বোঝাতে চেয়েছে। টোটালি যখন আমরা এই এই অ্যাফোরিজমের আলোচনাটা শেষ করব, তখন আমাদের কাছে যে জিনিসটা উপলব্ধ হবে সেটা হচ্ছে যে আমি সেটাকে এক কথা এখানে রেখেছি যে সূক্ষ্ম মাত্রায় ঔষধ প্রয়োগ কোনো গৌণ ক্রিয়া প্রকাশ করে না। অনেকগুলো কথার মধ্যে থেকে এটা একটা মেন কথা। এটা কেন মেন কথা, যখন আমরা অন্যান্য অ্যাফোরিজম অর্থাৎ 113, 114 এগুলো যখন আলোচনা করব, তখন দেখা যাবে যে না আসলে এই কথাটার সাথে বাকি কথাগুলোর একটা মানে সামঞ্জস্যতা রয়েছে, একটা লিঙ্কেজ রয়েছে। এজন্য অনেক আলোচনার মধ্যে থেকে এই কথাটাকে একটু আলাদা করে আমরা রেখেছি। তো এখন আমরা চলুন সূত্রটা সকলে মিলে পড়ি এবং বোঝার চেষ্টা করি যে আসলে 112 নম্বর অ্যাফোরিজমে স্যার আমাদেরকে কি জানাচ্ছেন। স্যার এখানে বলছেন ইন দোজ ওল্ডার প্রেসক্রিপশন, অর্থাৎ মানে ওই সকল পুরাতন যে ব্যবস্থাপত্র অফ দ্য অফেন ডেঞ্জারাস ইফেক্ট অফ মেডিসিন ইনজেস্টেড ইন এক্সেসিভলি লার্জ ডোজেস। তার মানে কোথাকার কথা বলছেন, যে ওই সমস্ত পুরাতন ব্যবস্থাপত্র, কোন পুরাতন ব্যবস্থাপত্র যেখানে কিনা দেখা গেছে প্রায়ই বিপজ্জনক যে সমস্ত প্রভাবগুলো কিসের অফ মেডিসিন ইনজেস্টেড, অর্থাৎ আপনার যে সমস্ত ওষুধ গ্রহণ করা হয়েছে বা পাকস্থলীতে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, ইন এক্সেসিভলি লার্জ। মানে কথাটার বিশেষণটা দেখেন, এক্সেসিভলি লার্জ। লার্জ তো এমনিতেই বড় কিছু বোঝায়, আবার এক্সেস তো আরো কিছু মানে বড় কিছু বোঝায়। তাহলে এখানে বোঝানো হচ্ছে সেই স্থূল মাত্রাকে এক্সেসিভলি লার্জ ডোজেস উই নোটিস সার্টেন স্টেটস দ্যাট ওয়ার প্রডিউসেস। স্যার কি বলছেন, যে যখন এই ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ এরকম স্থূল মাত্রার কোনো আপনার মেডিসিন গ্রহণ করা হয়, তখন আমরা কি দেখতে পাই, প্রায়ই যে বিপজ্জনক প্রভাবগুলো দেখতে পাই, মানে যেটা এটা এখানে উৎপন্ন হয় নট অ্যাট অ্যাট দ্য কমেন্সমেন্ট। কমেন্সমেন্ট শব্দের অর্থ হচ্ছে একদম সূচনাতে বা প্রথমেই, অর্থাৎ এই মেডিসিন গুলো গ্রহণ করার পরে সূচনাতেই কিন্তু এই বিপজ্জনক প্রভাবটা দেখা যায় না, বাট টুয়ার্ডস দা, তাহলে কখন দেখা যায় সেই কথাটা পরবর্তীতে উনি বলছেন, বাট টুয়ার্ডস দা টার্মিনেশন অফ দিস স্যাড ইভেন্ট। অর্থাৎ এই স্থূল মাত্রার যে ভেষজ আপনি গ্রহণ করলেন, এর যে একটা মানে বাজে যে একটা প্রভাব রয়েছে, সেটাকে স্যার আসলে স্যাড ইভেন্ট বলছে। এইটার শেষ মুহূর্তে এসে এটা বোঝা যায়। এন্ড হুইচ ওয়ার
of an exactly opposite nature to those the first appeared. সর্বশেষ লাইনটাতে কি বলছে, হুইচ ওয়ার অফ অ্যান এক্স্যাক্টলি অপোজিট, অর্থাৎ সম্পূর্ণরূপে বিপরীত। কিসের? নেচার, মানে নেচার টু দোজ দ্য ফার্স্ট অ্যাপিয়ার্ড, অর্থাৎ প্রথম দিকে এই ভেষজ গ্রহণ করার ফলে যে ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছিল সম্পূর্ণরূপে তার বিপরীত প্রকৃতির লক্ষণ দেখা যায়। এই প্রথম লাইনটা আমি আরেকবার রিপিট করছি, কারণ ভেঙে ভেঙে বললাম, আসলে টোটাল লাইনটা কি বলছে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে, তাহলে পরবর্তী কথাগুলোর সাথে এই কথাটার যে সামঞ্জস্যতা বা এটার ভিতরে যে লিঙ্কেজ আছে সেই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। স্যার বলছেন কি, ইন দোজ ওল্ডার প্রেসক্রিপশন অফ দ্য অফেন ডেঞ্জারাস ইফেক্ট of medicine ingested in excessively large doses, we notice certain state that produces, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় বা স্থূল মাত্রায় যখন কোনো ওষুধ গ্রহণ করা হয় তার যে ক্ষতিকর প্রভাবগুলো দেখা যায়, মানে প্রায়ই দেখা যায় কোথায়, যে পুরাতন ব্যবস্থাপত্রগুলোতে যে জিনিসগুলো এটা প্রডিউস করে, নট এট দ্য কমেন্সমেন্ট, একদম সূচনাতেই কিন্তু এইগুলো দেখা যায় না, এই ক্ষতিকর প্রভাবগুলো দেখা যায় না। তাহলে কখন দেখা যায়? বাট টুয়ার্ডস দ্য টার্মিনেশন, টার্মিনেশন অর্থাৎ শেষ, শেষের দিকে অফ দিস, এইগুলোর শেষের দিকে, অর্থাৎ এই ভেষজ গ্রহণের প্রথম দিকে কিছু দেখা যায় না, এটার শেষের দিকে যে এটার প্রভাবটা ফুটে ওঠে। এন্ড হুইচ ওয়ার, এবং যেটা ফুটে ওঠে সেটা কি, হুইচ ওয়ার অফ অ্যান এক্স্যাক্টলি অপোজিট, যে জিনিসটা শেষে, প্রথম দিকে দেখা যাচ্ছে না কিন্তু শেষে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে বিপরীত টু দোজ দ্য ফার্স্ট অ্যাপিয়ার্ড, অর্থাৎ প্রথম দিকে যা দেখা যাচ্ছিল তার সেটা সম্পূর্ণ বিপরীত। এখন এই লাইনটারই আমরা একটু আলোচনা করি, তাহলে আমাদের পরবর্তী কথাগুলো বুঝতে আরো সুবিধা হবে। সেটা হচ্ছে যে এখানে যে আপনার যে ভেষজ অতিরিক্ত মাত্রায় গ্রহণের কথা বলা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যে আমরা মানে বিসদৃশ ব্যবস্থাতে সবসময় সেখানে কি, একমাত্র হোমিওপ্যাথি থেরাপিউটিক সিস্টেম ব্যতীত অন্যান্য সকল থেরাপিউটিক সিস্টেমে যেটা হয় যে স্থূল মাত্রায় ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে। স্থূল মাত্রায় যখন কোনো ওষুধ প্রয়োগ করা হয় তখন ওই পেশেন্টের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া দেখা যায় সেই প্রতিক্রিয়াটা সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া এই ভেষজ গ্রহণের শেষের দিকে এসে ফুটে ওঠে। এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থটা যদি আমরা একটু ভাবি তাহলে একটা উদাহরণ হিসেবে এখানে এটা ভাবা যেতে পারে। যেমন ধরুন আপনার হয়তো ব্যথা হয়েছে। এখন আপনি যদি এখানে ব্যথানাশক কোনো ওষুধ গ্রহণ করেন তাহলে যে জিনিসটা ঘটবে, আপনার ব্যথা অদৃশ্য হবে। কিন্তু এই অদৃশ্য হওয়ার অর্থ কিন্তু আরোগ্য হওয়া নয়। অর্থাৎ আপনার সাময়িক সময়ের জন্য উপশম হচ্ছে, প্যালিয়েশন হচ্ছে। তাহলে আপনার এই যে ওষুধটা আপনি গ্রহণ করলেন, এই ব্যথানাশক বা ব্যথা দূর করার জন্য যে ভেষজ আপনি গ্রহণ করছেন, এটা কি স্থূল, এটা কি সূক্ষ্ম মাত্রায়? এটা কিন্তু সূক্ষ্ম মাত্রায় নয়। আমি বলছি এই ক্ষেত্রে বা অ্যাফোরিজম ১১২ তে স্যার এটাই বলতে চাচ্ছেন, যখন ব্যথানাশক ওষুধ বিসদৃশ পদ্ধতিতে বা পুরাতন ব্যবস্থাপত্র অনুযায়ী যখন গ্রহণ করা হচ্ছে, এখানে আমি ব্যথানাশক ওষুধটাকেই শুধু আনছি সামনে, কিন্তু এরকম সকল ক্ষেত্রে যখন গ্রহণ করছেন তখন কি ঘটনা ঘটছে, ওই পেশেন্ট যিনি গ্রহণ করলেন উনি কিন্তু অত্যন্ত তৃপ্ত বোধ করছেন। কেন করছেন? কারণ উনি যে কষ্টটা পাচ্ছিলেন সেই কষ্টটা কিন্তু ওনার ওই মুহূর্তের জন্য আর থাকছে না। তার মানে কি, এখানে অ্যাফোরিজমে যেটা বলছেন স্যার, যে এটা যখন অতিরিক্ত মাত্রায় গ্রহণ করা হয় সেটার যে ক্ষতিকারক দিক সেটা প্রায় পরিলক্ষিত। এখন যদি উনি উপশম বোধ করেন তাহলে ক্ষতিকারক দিক কোত্থেকে আসলো? এই কথাটাই কিন্তু পরবর্তী লাইনে উনি বলছেন যে জিনিসটা প্রথমে দেখা যায় না কিন্তু শেষে দেখা যায়। শেষে কি দেখা যায়? আমরা সকলেই অবগত রয়েছি যে যদি আপনি ব্যথানাশক ওষুধ নিয়মিতভাবে অনেক বেশি মাত্রায় খেতে থাকেন, আপনার কিডনি বিকল হতে খুব বেশি সময় লাগবে না। এই জন্যই বলা হচ্ছে যে ব্যথানাশক ওষুধটা আপনি যখন গ্রহণ করলেন, আপনার যে প্রভাবটা প্রথম দিকে সূচনাতে আপনার যেটা দেখা যাচ্ছে, কিন্তু এইটা শেষ মুহূর্তে এসে সেটা থাকছে না, এবং সেটা কেমন হচ্ছে? টোটালি অপোজিট, মানে এক্স্যাক্টলি অপোজিট নেচার। অর্থাৎ এই যে ব্যথানাশকের যে ঘটনা, তাহলে তো ব্যথা ফিরে আসবে বা অন্য কিছু হবে, সেটা তো সেটা না, এটা সম্পূর্ণ তার বিপরীত। হয়তো সে ব্যথাটা ফিরেও তো আসবেই, পাশাপাশি কি হচ্ছে, অতিরিক্ত পরিমাণে আপনার হয়তো ব্যথানাশক ওষুধ খাওয়ার কারণে কিডনিটাও এফেক্টেড হচ্ছে।
বা অন্য কোনো অর্গান হয়তো এফেক্টেড হচ্ছে। এই জন্য স্যার আসলে এই লাইনটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আসলে এখানে কি বলছে। এর পরবর্তীতে এই যে ক্রিয়া, আপনি কি করলেন, একটা স্থূল মাত্রায় বা অতিরিক্ত পরিমাণে কোন একটা ভেষজ গ্রহণ করলেন, গ্রহণ করার কারণে যে ধরনের আপনার শরীরের পরিবর্তন হলো বা চেঞ্জেস আপনি উপলব্ধি করলেন, সেটা যে আবার পরবর্তীতে রিভার্স হচ্ছে, অন্য কিছু একটা নিয়ে হাজির হচ্ছে, এই যে ক্রিয়া এবং এই যে প্রতিক্রিয়া, এই টোটাল ঘটনাটাকে কিন্তু স্যার আবার পরবর্তী লাইনগুলোতে ব্যাখ্যা করছেন, যেটা কিনা আমাদের অর্গাননের ফার্স্ট ইয়ারে যেটা আলোচিত হয়েছে 63 নম্বর সূত্র থেকে বা 62 থেকে 67 নম্বর সূত্র, টোটাল আমাদের যে আমরা সকলে অবগত রয়েছি যে প্রাইমারি অ্যাকশন তথা আমাদের মুখ্য ক্রিয়া এবং এন্ড সেকেন্ডারি অ্যাকশন অর্থাৎ গৌণ ক্রিয়া, এই সংক্রান্ত বিষয়ে যেটা আমাদের ফার্স্ট ইয়ারে অলরেডি আলোচিত হয়েছে 62 থেকে 67 নম্বর অ্যাফোরিজমে, সেই কথাটার সাথেই কিন্তু স্যার এখানে আবারও একটা যোগ টানলেন। অর্থাৎ আমাদের যদি মুখ্য ক্রিয়া গৌণ ক্রিয়া সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে এই অ্যাফোরিজমের পরবর্তী কথাগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। কি সুবিধা হবে? প্রথম লাইনের সাথে এই যে মুখ্য ক্রিয়া গৌণ ক্রিয়ার যে কি সম্পর্ক রয়েছে, এটা কিভাবে করে আমাদের ভাইটাল ফোর্সকে প্রভাবিত করে, সেই বিষয়গুলো কিন্তু এখানে ফুটে উঠবে। এখন আমরা আসলে আমরা পরবর্তী লাইনগুলো পড়ি। এখানে কি বলছেন? দিস সিম্পটমস, অর্থাৎ এই লক্ষণগুলা দ্য ভেরি রিভার্স অফ দ্য প্রাইমারি অ্যাকশন। কোনটা বলছে? দিস সিম্পটম, এই লক্ষণগুলো। কোন লক্ষণগুলা? আপনি ওষুধ গ্রহণ করার পরে যে উপশম হচ্ছিল সেই লক্ষণের কথা বলছেন? না, নাকি আপনার শেষে এসে যে মানে এই ঘটনার শেষে এসে যে বিপরীত যে লক্ষণ প্রকাশ পাচ্ছে সেটা কথা বলছেন? এই দিস সিম্পটম দিয়ে কিন্তু শেষে এসে যে ঘটনাটা ঘটছে সেটাকেই বলছেন যে দিস সিম্পটম ভেরি রিভার্স অফ দ্য প্রাইমারি অ্যাকশন, অর্থাৎ প্রাইমারি অ্যাকশনের সম্পূর্ণ বিপরীত। এবং এই অ্যাফোরিজমে স্যার খুব স্পষ্টভাবে মেনশন করেছেন অ্যাফোরিজম নম্বর 63। তাহলে এই কথাটার অর্থ যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের কিন্তু 63 অ্যাফোরিজমটা একটু রিকল করতে হবে। আমার বিশ্বাস আপনারা সকলেই এটা আপনারা জানেন, তারপরেও এই অ্যাফোরিজমের স্বার্থে আমি 63টা একটু আলোচনা করছি। অ্যাকচুয়ালি 63তে স্যার আমাদেরকে যে ধারণাটা দিয়েছিলেন, আমাদের যখন শরীরে আমরা কোনো ভেষজ গ্রহণ করি, এই গ্রহণ করার ফলে যে ঘটনাগুলো ঘটে, যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো ঘটে, অর্থাৎ আপনার যে সুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থা বা অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় যে চেঞ্জেস গুলো আসে, এই চেঞ্জেস গুলোকে কিন্তু স্যার আবার সুন্দরভাবে আমাদের বোঝানোর স্বার্থে উনি পার্ট বাই পার্ট আলোচনা করেছেন। অর্থাৎ আপনি যখন কোনো ভেষজ গ্রহণ করবেন বা আমি যখন কোনো ভেষজ গ্রহণ করব, তখন সেই ভেষজটা আমাদের শরীরে প্রবেশ করে আমাদের ভাইটাল ফোর্সকে এটা কিন্তু প্রভাবিত করে। এই যে প্রভাবিত করছে, এই প্রভাবিত করাটা কাকে করছে? ভাইটাল ফোর্সকে করছে। অর্থাৎ এই এই যে ওষুধ যদি গ্রহণ না করতাম, তাহলে কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটতো না, এই চেঞ্জেসটা কিন্তু আসতো না। এজন্য ওষুধ গ্রহণ করার কারণে যে চেঞ্জ আসতেছে আমার শরীরে, যে বিকৃতিটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রাইমারি অ্যাকশন তথা ঔষধের ক্রিয়া। এখন কেন ওষুধের ক্রিয়া বলা হচ্ছে? একটা কথা প্রথমেই স্পষ্ট করে বলে রাখি, ওষুধের ক্রিয়াই হোক আর ভাইটাল ফোর্সের ক্রিয়াই হোক, যেটাই হোক না কেন, উইদাউট ভাইটাল ফোর্স এটা কিন্তু সম্ভব নয়। এই কথাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে। কেন? কারণ আপনার শরীরে যদি ভাইটাল ফোর্সই না থাকে, আপনি একটা মৃত বডিতে আপনি একটা ওষুধ প্রয়োগ করেন, তো সেখানে কোনো রিঅ্যাকশন পাবেন? পাবেন না। মনে হতে পারে, এই কথাটা বলার অর্থটা কি? কেন এই কথাটা বললাম? এর কারণ হচ্ছে এইটা, মনে হতে পারে যে ওষুধ গ্রহণের পরে এই যে ঘটনাটা ঘটছে, ধরুন একটা ভেষজ আপনি পরীক্ষা করছেন, আপনি কোনো একটা ভেষজ গ্রহণ করলেন। গ্রহণ করার পরে দেখা গেল আপনার প্রচন্ড মাথায় যন্ত্রণা শুরু হলো। তাহলে এই যে মাথায় যন্ত্রণা শুরু হলো, এটা মনে হতে পারে যে এটা শুধুই ওষুধের ক্রিয়া। কিন্তু শুধু ওষুধের ক্রিয়া নয়, এখানে কিন্তু ভাইটাল ফোর্স এরও ক্রিয়া সংমিশ্রিত রয়েছে। এই বিষয়টাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ মুখ্য ক্রিয়া বা গৌণ ক্রিয়া যেটাই ঘটুক না কেন, সেখানে কিন্তু ভাইটাল ফোর্স ব্যতীত সম্ভব নয়। এই বিষয়টা মাথায় রাখবে। কিন্তু এইটাকে, এই যে প্রথম যে ক্রিয়াটা ঘটছে, এটাকে কেন মুখ্য ক্রিয়া বলা হচ্ছে? কারণ যদি আপনি এই ভেষজ গ্রহণ না করতেন, আপনার এই মাথা যন্ত্রণা শুরু হতো না। এই জন্য বলা হচ্ছে, এই যেহেতু এই মাথা যন্ত্রণা শুরু হচ্ছে ওষুধের প্রভাবে, এর জন্য এটা হচ্ছে মুখ্য ক্রিয়া এবং এইটাই বলা হচ্ছে ওষুধের ক্রিয়া। অর্থাৎ আমরা এইখান থেকে এই জিনিসটা অন্তত মাথায় রাখি যে মুখ্য ক্রিয়া মানে হচ্ছে ঔষধের
ক্রিয়া বা ওষুধের ক্রিয়া যেটা, সেটাকে আমরা কি বলতে পারি? মুখ্য ক্রিয়া। এখন আসি আমরা এই 112 নম্বর সূত্রে। কি বলছেন? যে দিস সিম্পটম, অর্থাৎ এই যে সর্বশেষ যে ঘটনাটা ঘটছে, সম্পূর্ণ বিপরীত যে ঘটনাটা ঘটছে, সেটা কি হচ্ছে? যে এটা এই যে দ্য ভেরি রিভার্স অফ দ্য প্রাইমারি অ্যাকশন। প্রাইমারি অ্যাকশন বলতে ওই যে প্রথম দিকে যে ঘটনাটা ঘটছে, অর্থাৎ লাইনে, এই প্রথম লাইনে স্যার এখানে যেটা বলছেন যে অতিরিক্ত মাত্রায় বা স্থূল মাত্রায় যখন কোনো ডোজ আপনি গ্রহণ করছেন, সেই ক্ষেত্রে যে বিপজ্জনক প্রভাবগুলো পরিলক্ষিত হয়, সেই পরিলক্ষিত হওয়ার লক্ষণগুলো প্রথম দিকে যা দেখা যায়, এই প্রথম দিকে যা দেখা যায় এই পর্যন্ত এটা কিন্তু প্রাইমারি অ্যাকশনের অন্তর্ভুক্ত। পরবর্তীতে কিন্তু সেটা থাকে না। এই যে পরবর্তীতে যেটা থাকে না, সেই যে থাকে না অবস্থা, সেই সময় যে লক্ষণগুলো পাওয়া যায়, সেটার কথা এখানে স্যার বলছেন যে এটা হচ্ছে কি সম্পূর্ণ প্রাইমারি অ্যাকশনের বিপরীত। অর অথবা এটাকে কি বলছে? প্রপার অ্যাকশন অফ দ্য মেডিসিন অন দ্য ভাইটাল ফোর্স আর দ্য রিঅ্যাকশন অফ দ্য ভাইটাল ফোর্স। দেখুন খুব চমৎকার ভাবে কিন্তু স্যার এখানে বলে দিচ্ছেন। অর্থাৎ এই যে এইটাই যে আপনার আপনার সম্পূর্ণ প্রাইমারি অ্যাকশনের যে প্রতিক্রিয়া, সেইটাই কিন্তু পরবর্তীতে স্যার আরো ক্লিয়ারলি বলছেন। কি? যে প্রপার অ্যাকশন অফ দ্য মেডিসিন, যথার্থ ক্রিয়া কিসের? ঔষধের বা ভেষজের। তারপরে অন দ্য ভাইটাল ফোর্স, ভাইটাল ফোর্স এর পরে আর দ্য রিঅ্যাকশন, অর্থাৎ ওইগুলো হচ্ছে প্রতিক্রিয়া কিসের? অফ দ্য ভাইটাল ফোর্স, ভাইটাল ফোর্সেরই প্রতিক্রিয়া অফ দ্য অর্গানিজম। অর্গানিজম মানে আমাদের মানে হিউম্যান বডিকেই বোঝানো হচ্ছে বা মানবকেই বোঝানো হচ্ছে। ইটস সেকেন্ডারি অ্যাকশন, এবং এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন তথা গৌণ ক্রিয়া। এবং এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত ধারণা কোথায় পাবো? 62 থেকে 67 নম্বর সূত্রে। তো এই জন্য আপনারা যখন এটা অধ্যয়ন করবেন, যদি আপনাদের ভিতরে কোনো সংশয় থাকে, প্রথম দিকে অবশ্যই অবশ্যই একটু ওই 63 বা 62 থেকে 67 একবার রিডিং করে নেবেন। দেখবেন যে এটা আপনাদের বুঝতে যথেষ্ট পরিমাণে সহজ হচ্ছে। এরপরে স্যার কি বলছেন? অফ হুইচ হাউএভার দেয়ার ইজ সেলডম। এবার দেখুন একটা মজার ঘটনা স্যার এখানে বলছেন। আমরা এতক্ষণে যেটা দেখলাম, এটা কি দেখলাম? যে অতিরিক্ত মাত্রায় বা স্থূল মাত্রায় যখন ওষুধ গ্রহণ করা হচ্ছে, তার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু দেয়ার ইজ সেলডম অর হার্ডলি এভার, অর্থাৎ মানে খুবই কম দেখা যায় বা একেবারে দেখা যায় না। কি দেখা যায় না? দ্য লিস্ট ট্রেস অফ এক্সপেরিমেন্টস হুইচ মডারেট ডোজেস অন হেলদি বডি। যদি কিনা এবার দেখুন কি বলছে পার্থক্যটা এখানে দেখুন। ওই এই জিনিসগুলো যদি আমরা ধরতে পারি, তাহলে অ্যাফোরিজমটা কিন্তু বুঝতে সুবিধা হবে। এই ইনজেস্টেড এর পরে যে এক্সেসিভ লার্জ ডোজ ছিল কথাটা, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় আপনার যে আপনি ওষুধ সেবন করছেন সেটা, কিন্তু এখানে এসে কি বলছেন স্যার? দেখেন মডারেট ডোজ চেঞ্জ হয়ে গেছে কিন্তু শব্দ। অর্থাৎ এখানে কিন্তু পরিমিত মাত্রায় কথা বলা হচ্ছে। তাহলে স্যার এখানে কি বলছেন? যে খুবই কম মাত্রায় দেখা যায় বা একেবারে দেখাই যায় না। কি দেখা যায় না? পরীক্ষামূলক ভাবে যখন আপনি এই যে ডোজটা আপনি খাচ্ছেন বা যে ভেষজটাকে আপনি পরীক্ষা করতে চাচ্ছেন, সেটা যদি পরিমিত মাত্রায় খান, তাহলে কি হয়? অন দা বডি, অর্থাৎ আপনি যদি খান, বডি মানে আমাদেরকেই বোঝানো হচ্ছে, হিউম্যান বডিকেই বোঝানো হচ্ছে। যদি গ্রহণ করা হয় এন্ড ফ্রম এ স্মল ডোজ, দেখেন পরবর্তী লাইনে মডারেট ডোজ থেকে চেঞ্জ হয়ে চলে আসছে কিন্তু স্মল ডোজে। অর্থাৎ শব্দের এই যে খেলা, এটা দিয়ে কিন্তু অনেক কিছু তারতম্য হয়। একটা অ্যাফোরিজমের মূল ভাবমূর্তিটা কিন্তু এই ধরনের শব্দের মধ্যে কিন্তু থাকে। এটা ধরতে পারাটাই হচ্ছে আপনি কতটা অর্গানন বুঝতে পারছেন, সেটা মূল কথা। তাহলে মডারেট ডোজ থেকে আপনার এবার বলছেন কি স্যার? এন্ড ফ্রম, এবং কোথা হতে? ফ্রম স্মল ডোজ, কিন্তু এর থেকে যদি সূক্ষ্ম ডোজ আপনি যদি গ্রহণ করেন, নান হঠাবার, অর্থাৎ একেবারেই দেখা যায় না। এত কথার মধ্যে কথা যদি আপনার এখানে নিয়ে আসি, একটা হচ্ছে যদি আপনি এক্সেসিভ গ্রহণ করেন, সেক্ষেত্রে একটা প্রতিক্রিয়া হবে, একটা ক্রিয়া হবে, যার যে ওই ক্রিয়াটার যে প্রতিক্রিয়া, সেটা প্রথমে যে ঘটনাটা ঘটে তার সাথে মিল থাকে না। এবং এই যে প্রথমে যে ক্রিয়াটা ঘটে, এটাকে বলে প্রাইমারি অ্যাকশন, অর্থাৎ ওষুধের ক্রিয়া। এবং পরবর্তীতে যেটা ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে আপনাদের ভাইটাল ফোর্সের অ্যাকশন, অর্থাৎ প্রতিক্রিয়া ওই অ্যাকশনের বিপরীতে, এবং সেটাকে বলা হচ্ছে আপনার সেকেন্ডারি অ্যাকশন। মজার বিষয় হচ্ছে এইটা এই যে ঘটনাগুলো বলা হচ্ছে, সেটা কখন? যখন আপনি লার্জ ডোজেস গ্রহণ করছেন, অর্থাৎ স্থূল মাত্রা গ্রহণ করছেন। বাট যদি আপনি এটা মডারেট ডোজ গ্রহণ করেন, তাহলে কি খুবই কম দেখা যায়। এই যে আপনার যে বিকৃতি, এই বিকৃতিটা খুবই কম দেখা যায়, অথবা অনেক ক্ষেত্রে দেখাই যায় না। কখন দেখা যায় না? যদি আপনি সেটা সূক্ষ্ম মাত্রায় নেন। স্যার আমাদেরকে এই বার্তাটাই এখানে দিচ্ছেন। পরবর্তী লাইনে উনি কি বলছেন? ইন দ্য হোমিওপ্যাথিক কিউরেটিভ অপারেশন the living organism reacts from these only so much as in requisite to arise the health again to the normal health state
আচ্ছা, এই লাইনটা আরো খুব চমৎকার একটা কথা, আরো চমৎকার একটা বার্তা উনি দিচ্ছেন। সেটা কি, এই যে আমাদের ধরুন আপনার হোমিওপ্যাথি আরোগ্যের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এই যে রিয়াক্ট যেটা করছে আমাদের মানে ভাইটাল ফোর্স বা আমাদের মানে মানব শরীর, সেটা কি আসলে এটা ঠিক ততটুকুই রিয়াক্ট করে যদি কিনা আপনি এই যে স্মল ডোজ বা মডারেটেড ডোজ আপনি প্রয়োগ করবেন যখন, তখন এটা ঠিক ততটুকুই প্রতিক্রিয়া প্রয়োগ করে যতটুকু আপনার এই স্বাস্থ্যকে পুনঃপ্রতিষ্ঠা করতে যেটুকু প্রয়োজন হবে। স্যার আসলে এটা দিয়েই অ্যাফোরিজমটাকে শেষ করছেন। অর্থাৎ আমাদের এখানে কি কি ঘটতে পারে, দুই তিনটা ঘটনা ঘটতে পারে। মানে অ্যাকচুয়ালি স্যার এই অ্যাফোরিজমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছেন এইটা, সেটা হচ্ছে যে আমরা স্থূল মাত্রায় যখন ওষুধ গ্রহণ করে থাকি সেটার যে ক্ষতিকারক প্রভাব সেটা সম্পর্কে আমাদেরকে আরো একটু অ্যালার্ট করছেন। এবং সেই অ্যালার্টটা কেমন, যখন এটা গ্রহণ করা হচ্ছে আমাদের অনেক কিছু উপশম হচ্ছে, কিন্তু এই উপশমের ফলে আমাদের ভাইটাল ফোর্সের পরে যে চাপ সৃষ্টি হচ্ছে, যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করছে ওই ইনগ্রেডিয়েন্ট বা ওই সাবস্টেন্স, সেইটার প্রতিক্রিয়া হিসেবে আমাদের ভাইটাল ফোর্স যখন সেটাকে রিপেয়ার করার চেষ্টা করছে, তখন যে ঘটনাগুলো ঘটে সেটা প্রথমের এই উপশমের সাথে কোন রকম, উপশম শব্দটা বলাটাও ভুল, এখানে অন্য কিছু আসতে পারে, কিন্তু আমি উপশম দিয়ে বোঝাতে চেয়েছি বলে উপশম শব্দটা বলছি। সেই যেটাই ঘটুক না কেন সম্পূর্ণ তার বিপরীত ঘটনা ঘটে থাকে। কিন্তু স্যার বলছেন এই যে ক্রিয়া প্রতিক্রিয়া যখন ওষুধ প্রয়োগের কারণে ঘটছে সেটা প্রাইমারি অ্যাকশন, যেটা এর রিয়াকশন হিসেবে ঘটে থাকছে সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি রিয়াকশন, যেটা ভাইটাল ফোর্সের অ্যাকশন। এবং এই যে ঘটনাটা ঘটছে যদি কিনা এই এত কিছু ঘটনা যদি কিনা আপনি মডারেটেড ডোজ বা স্মল ডোজে গ্রহণ করেন তাহলে সেটা খুবই কম হবে। এবং হোমিওপ্যাথি আরোগ্যের ক্ষেত্রে বা খুবই কম হবে, পাশাপাশি কি অনেক ক্ষেত্রে দেখাই যাবে না, যখন স্মল ডোজ হবে তখন সেক্ষেত্রে আপনার যেটা আপনার সেকেন্ডারি অ্যাকশন এটা বোঝাই যাবে না। এবং সর্বশেষ স্যার যেটা বলছেন, এই হোমিওপ্যাথি আরোগ্যের ক্ষেত্রে আমাদের এই যে ভাইটাল ফোর্স যতটুকু প্রতিক্রিয়া করে সেটা আসলে কতটুকু সেটাও উনি এখানে স্পষ্ট করছেন, যে আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই যে এখানে একটা শব্দ আছে রেইজ দ্য হেলথ এগেইন, অর্থাৎ স্বাস্থ্যকে পুনরায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ঠিক যতটুকু দরকার ততটুকুই এখানে আপনার আমাদের ভাইটাল ফোর্স সেই শক্তিটুকু প্রয়োগ করে থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের মূলত 112 নম্বর অ্যাফোরিজমের মূল কথা। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিসও ভাবতে পারি, যেমন ধরুন অনেক আপনাদের আশেপাশেই অনেক ধরনের পদার্থ আছে, যে পদার্থগুলো হচ্ছে আপনার মানে ইলাস্টিসিটি রয়েছে যাদের, অর্থাৎ স্থিতিস্থাপকতা রয়েছে। স্থিতিস্থাপকতা বলতে বোঝানো হয় যে মানে কোন একটা পদার্থ যে অবস্থায় থাকতে চায় সেই অবস্থাটাকে বলা হয় জড়তা। যদি গতিশীল পদার্থ হয় এর গতিশীল ভাবেই সে থাকতে চাইবে, এটা হচ্ছে তার জড়তা। যদি আপনার স্থির পদার্থ হয়ে থাকে তাহলে সে স্থির থাকতে চাইবে, এটা হচ্ছে তার জড়তা। এখন স্থিতিস্থাপকতা কি, এই জড়তার কারণে যখন কোন পদার্থ যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাচ্ছে, এটা হচ্ছে তার জড়তা, এটাকে বলা হয় ফিজিক্সের ভাষায় জড়তা। এখন যখন এই ঘটনাটা আপনি এরপরে কোনো বাহ্যিক প্রেসার ক্রিয়েট করবেন, কোনো চাপ প্রয়োগ করবেন বা ওর গতি পরিবর্তনের চেষ্টা করবেন, তখন আপনি যে বলটা প্রয়োগ করলেন এই গতি পরিবর্তনের জন্য, সেটা হতে পারে ধরুন একটা স্প্রিং। স্প্রিংকে আপনি যদি টেনে লম্বা করেন, তার মানে কি ও কিন্তু একটা নির্দিষ্ট শেপে থাকার চেষ্টা সে করছে। আপনি যদি তাকে টেনে লম্বা করেন তার মানে কি আপনি তারপরে একটা চাপ প্রয়োগ করলেন, একটা বল প্রয়োগ করলেন, করে তাকে প্রসারিত করার চেষ্টা করলেন। এখন আপনি যদি ছেড়ে দেন তাহলে ঘটনাটা কি ঘটবে? সে কি ওই আপনি যতটুকু লম্বা করেছেন ততটুকুই সে বসে থাকবে? এটা কিন্তু থাকবে না। সে কিন্তু তার জড়তার কারণে, অর্থাৎ সে যে গতিতে ছিল সেটাকে মানে সে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরার যে প্রচেষ্টাটা থাকবে, সেই কারণে সে কিন্তু আবার জায়গায় আসার চেষ্টা করবে। এবং আপনি যতটুকু বলে টেনেছেন ঠিক তার বিপরীত পরিমাণ বলে সে এটা কিন্তু আসবে। অনুরূপ ঘটনাও কিন্তু ঘটতে পারে। অর্থাৎ স্প্রিংটা হয়তো যতটুকু প্রসারিত আছে আপনি যদি তাকে সংকুচিত করেন এবং করে যদি ছেড়ে দেন ও কিন্তু সংকুচিত থাকবে না। সে কিন্তু আপনার প্রসারিত হওয়ার চেষ্টা করবে। করে পূর্বের অবস্থায় যাওয়ার চেষ্টা করবে। ঘটনাটা যেটা হচ্ছে, আমি কেন কথাটা বলছি, এইটা দিয়ে আমরা একটু অনুভব করার চেষ্টা করতে পারি। হতে পারে সেটা স্প্রিং, হতে পারে আপনার কোনো রবার জাতীয় কোনো কিছু, যেমন আমরা অনেক সময় কি করি টাকায় যে রাবার ইউজ করি, এটা হতে পারে। যেটাই হোক না কেন যার ইলাস্টিসিটি মানে এই ধরনের ঘটনাগুলো ঘটানোর যার ক্ষমতাটা রয়েছে, সেরকম যদি কোনো কিছু পরে আপনি প্রয়োগ করেন তাহলে যে জিনিসটা ঘটবে আমরা কি দেখতে পাই, যে আপনি যখন এটা পরে বল প্রয়োগ করছেন সে ঠিক ততটুকুই প্রসারিত হচ্ছে যতটুকু আপনি তারপরে বল প্রয়োগ করছেন। আপনি যদি এতটুকু স্প্রিং কে টেনে এতটুকু করেন তাহলে এটা হচ্ছে যে আপনার সেই বাহ্যিক বল। এখন এটাকে যদি টেনে এত বড় করেন তাহলে কি ঘটবে ঘটনাটা,
ঘটনাটা কিন্তু ওর পরে আপনি অনেক বেশি বাহ্যিক বল প্রয়োগ করেছেন, এবং সেই ক্ষেত্রে যে জিনিসটা ঘটবে, এটা আপনি একটা স্পিনকে টেনে দেখবেন যথেষ্ট পরিমাণ লম্বা করবেন, ওর ক্যাপাসিটি বাইরে যখন চলে যাবে, ও কিন্তু শেপ আর আগে শেপে আসবে না। ও চেষ্টা করবে আগে শেপে আসার, কিন্তু সে কি করবে, দেখবেন যে হয় আগে থেকে আর একটু বড় অবস্থানে সে স্বাভাবিক অবস্থার রূপ নিচ্ছে। এই ঘটনাটা দিয়ে আমরা কিন্তু এটা তুলনামূলক ভাবে, আমি এটাকে বোঝানোর জন্য, এই সূত্রটাকে অ্যাফোরিজমটাকে বোঝানোর জন্য এই কথাটাকে আমি অবতারণা করলাম, যে আমরা কিন্তু এটা দিয়ে কয়েকটা জিনিস এই সূত্রের সাথে মিলাতে পারি। সেটা কি? নাম্বার ওয়ান, আমরা ঠিক যতটুকু পরিমাণে আমরা প্রেসার ক্রিয়েট করব বা বল প্রয়োগ করব, স্ক্রিনটা ঠিক ততটুকুই হবে। অর্থাৎ আপনি কতটুকু স্থূল ডোজ গ্রহণ করতেছেন, তার সাথে আপনার ভাইটাল ফোর্সের যে সেকেন্ডারি অ্যাকশন, সেটা ঠিক ততটুকু পরিমাণে আপনি কিন্তু উপলব্ধ করবেন। এবং আপনি যদি অতিরিক্ত মাত্রা এটা গ্রহণ করেন, সেই ক্ষেত্রে তার প্রতিক্রিয়া হিসেবে কিন্তু যে জিনিসটা ঘটবে, সেটা কিন্তু আর পূর্বের হিসেবে ফিরবে না। না ফিরে সে কিছুটা প্রসারিত অবস্থায় থেকে যাবে, কারণ তার মূল আকৃতি চেঞ্জ হয়ে গেছে আপনার এই প্রেসারের কারণে। অথবা স্প্রিংটাকে যদি আপনি সংকুচিত করেন, এমন ভাবে সংকুচিত করলেন, ওটা আর আসলে ততটা বড় হওয়ার মতন ওর ভিতরে সেই সেই স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার মতন বিকৃতি নেয়। অর্থাৎ আমি যেটা ব্যথানাশক ওষুধ দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম, যে আপনি ব্যথা থেকে উপশম হলো, কিন্তু আপনার একটা অর্গান কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। তা এই ক্ষেত্রে যদি আপনি স্প্রিংটাকে খুবই বিরুদ্ধ ভাবে টানেন বা একটা পরিমিত ভাবে টানেন, ও কিন্তু দেখবেন দূর থেকে যত বড় করে টেনে ছেড়ে দিলে যতটা দ্রুত একত্রিত হবে, বা যতটা ও ফিরে আসবে, বা ও ততটা বড় হওয়ার চেষ্টা করবে সংকুচিত করলে। আপনি যদি অল্প পরিমাণ প্রেসার দিয়ে তাকে বড় করার চেষ্টা করেন বা ছোট করার চেষ্টা করেন, দেখবেন যে ওর ঠিক প্রতিক্রিয়াটা ততটুকুই কম হবে। এবং যদি আপনি খুবই সূক্ষ্ম পরিমাণ বল প্রয়োগ করেন, ওর যে অবস্থানের পরিবর্তন, যখন আপনি বলটা প্রয়োগ ছেড়ে দিবেন, অবস্থানের পরিবর্তনটা আপনি বুঝতে পারবেন না। তো অনেকটা এই এই ঘটনার সাথে আমাদের এই টোটাল হিউম্যান বডির যে স্থূল মাত্রায় ওষুধ প্রয়োগের যে ক্রিয়া প্রতিক্রিয়া, তার সাথে একটা সামঞ্জস্যতা রয়েছে বিধায় আমি জাস্ট এই উদাহরণটা এখানে এনেছি। আশা করছি আপনাদের এই অ্যাফোরিজমটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমার আলোচনার শেষে যদি আমার আলোচনার এই আলোচনা থেকে কোনো প্রশ্ন থাকে, পরবর্তীতে অবশ্যই সেটা করবেন। আচ্ছা, আসুন আমরা এবার 113 নম্বর অ্যাফোরিজমে প্রবেশ করি। আচ্ছা, 113 নম্বর অ্যাফোরিজমটা আসলে কি বলছে? এই যে এতক্ষণ এত কথা বললাম, তাহলে কি আমরা এখান থেকে ধারণা পেলাম কি, যে আপনি দুইটা জিনিস ধারণা পেলাম। একটা হচ্ছে স্থূল মাত্রায় আপনি ওষুধ গ্রহণ করলে যে ক্রিয়া সে দেখাবে, শেষের দিকে এসে তার বিপরীত প্রতিক্রিয়া সে দেখাবে। আবার কি জানলাম, যদি আপনি মডারেট ডোজেস গ্রহণ করেন, তাহলে খুবই কম দেখাবে। যদি স্মল ডোজ গ্রহণ করেন, তাহলে বুঝতেই পারবেন না। কিন্তু এই ঘটনা কি সবার জন্য সত্য? স্যার এখানে সেই জিনিসটা ক্লিয়ার করে যাচ্ছেন। সেটা কি? অ্যাফোরিজম 113-তে স্যার বলছেন যে আসলে মাদক দ্রব্য ক্ষেত্রে সূক্ষ্ম মাত্রাও যদি প্রয়োগ করেন, তাহলেও সেটা একটা আপনার গৌণ মানে গৌণ ক্রিয়া সৃষ্টি করতে পারে বা সৃষ্টি করে, এবং সেটা পরিলক্ষিত হয়। কেন এখানে এটা বলা হচ্ছে? আপনার কি মানে এই কথার অর্থ কিন্তু এটা না যে আগের অ্যাফোরিজমে কিন্তু এটা বুঝেন না, কিন্তু আবার যে যদি সূক্ষ্ম মাত্রায় দিই, তাহলে গৌণ ক্রিয়া আপনার আহ, ঘটবে না। ঘটনা কিন্তু সেটা না, গৌণ ক্রিয়া কিন্তু সেখানে ঘটবে, কিন্তু পরিলক্ষিত হবে না। অর্থাৎ হিউম্যান বডির পরে সেই বিকৃতি আনয়ন করা বা ক্ষতিকারক কোনো প্রভাব সৃষ্টি করা কিন্তু হবে না। কিন্তু আপনি যদি গৌণ ক্রিয়া যে ঘটবে না, এটা কিন্তু এই কথার ভেতরে যেন কখনো এই অর্থ খুঁজে বের করেন যে সেখানে কোনো গৌণ ক্রিয়া ঘটবে না। আগের অ্যাফারের জন্য কিন্তু গৌণ ক্রিয়া ঘটবে, কিন্তু সূক্ষ্ম মাত্রায় গ্রহণ করলে সেটা বোঝা যায় না। এটাই হচ্ছে মূল বার্তা। কিন্তু এই আপনার 113 নম্বর অ্যাফোরিজমে স্যার আমাদেরকে আলাদা করে দিলেন অন্যান্য সকল ভেষজ থেকে এই মাদক বা চেতনানাশক জাতীয় যে ধরনের ভেষজ আছে, তাদেরকে কিভাবে আলাদা করলেন, যে উনি এখানে বললেন যে না, এই ধরনের দ্রব্য বা এই ধরনের সাবস্টেন্স প্রবীণের ক্ষেত্রে বা এই ধরনের প্রয়োগের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে যে এদের মডারেট ডোজ গ্রহণ করলেও এর একটা গৌণ ক্রিয়া এরা দেখাতে পারে। তো আসলে আমরা একটু সেটা এখানে আলোচনা করি। কি বলছেন স্যার এখানে? দ্য ওয়ানলি এক্সেপশন, অর্থাৎ মানে একমাত্র ব্যতিক্রম টু দিজ আর নার্কোটিক মেডিসিন। নার্কোটিক শব্দের অর্থ হচ্ছে নেশাজাত দ্রব্য বা চেতনানাশক দ্রব্য, এরকম নার্কোটিক এটাই বোঝানো হয়। তাহলে কি বলছে? দ্য ওয়ানলি এক্সেপশন টু দিজ আর দ্য নার্কোটিক মেডিসিন, অর্থাৎ আপনার এই চেতনানাশক যে সমস্ত ওষুধ আছে বা ভেষজ আছে, সেই সমস্ত ক্ষেত্রে একমাত্র এটার ব্যতিক্রম। কি ব্যতিক্রম? অ্যাজ দে ইন দেয়ার প্রাইমারি অ্যাকশন, তাদের যে প্রাইমারি অ্যাকশন অর্থাৎ আপনার ওষুধের যে ক্রিয়া, টেক অ্যাওয়ে সাম টাইমস দ্য সেন্সিবিলিটি অ্যান্ড সেন্সেশন। সেন্সিটিভিলিটি অর্থাৎ আপনার মানে
আপনার হচ্ছে যে সংবেদনশীলতা বা চেতনা বা এবং সেন্সেশন অর্থ আপনার অনুভূতি কি করছে যে এটার প্রাথমিক ক্রিয়া হিসাবে এই সেন্সিটিভিলিটি বা সেন্সেশন এটাকে কি করছে, টেক অ্যাওয়ে, দূরে সরাই দিচ্ছে বা এগুলোকে রিমুভ করছে। সামটাইমস দ্য ইরিটেবিলিটি, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার যে অস্থিরতা সেটাকেও সে দূরে সরাচ্ছে। ইভেন ফ্রম মডারেট এক্সপেরিমেন্টাল ডোজ অন হেলদি বডি, এমনকি পরিমিত মাত্রায় যদি আপনার হেলদি বডির সুস্থ শরীরেও যদি পরিমিত মাত্রায় প্রয়োগ করা হয় সেক্ষেত্রেও একই ধরনের ঘটনা সে ঘটায়। অ্যান্ড ইনক্রিজড সেন্সিবিলিটি ইজ অবজারভেবল, অর্থাৎ আপনার এই ক্ষেত্রে কি বলছে যে আপনার যে উত্তেজনাকর যে অবস্থা মানে গ্রেটার ইরিটেবিলিটি মানে আপনার অধিকতর উত্তেজনা কিন্তু আপনার পরবর্তীতে এই গৌণ ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা সে দেখায়। এটা সরি, আমি এই একটা লাইন এখানে একটু মিস করছি। ইট ফ্রিকুয়েন্টলি হ্যাপেন্স দ্যাট ইন দেয়ার সেকেন্ডারি অ্যাকশন, এই লাইনটুকু আমি মিস করছি, এজন্য আমার নিজেরই একটু খটকা লাগছিল যে আচ্ছা আমি একটু প্রথম থেকে আবার এখানে শুরু করি। সেটা হচ্ছে স্যার বলছেন যে দা ওয়ানলি এক্সেপশন টু দিস আর দ্য নার্কোটিক মেডিসিন, অর্থাৎ এই যে এতক্ষণ যে আলোচনা করলাম সেটা সম্পূর্ণ আপনার ব্যতিক্রম বা আপনার এই ক্ষেত্রে চেতনানাশক যে ওষুধগুলো আছে সেটা এটার বাহিরে, এটা এই ঘটনার বাহিরে। কেন? অ্যাজ দে ইন দেয়ার প্রাইমারি অ্যাকশন, তাদের প্রাথমিক ক্রিয়া বা মুখ্য ক্রিয়াতে কি ঘটছে, টেক অ্যাওয়ে সামটাইমস দ্য সেন্সিবিলিটি অ্যান্ড সেন্সেশন, সামটাইমস দ্য ইরিটেবিলিটি, অর্থাৎ তাদের যে সংবেদনশীলতা, তাদের যে চেতনা, তাদের যে উত্তেজনাকর বা বিরক্তিকর যে পরিস্থিতি সেটাকে সে দূর করছে। ইট ফ্রিকুয়েন্টলি হ্যাপেন্স, এবং এটা আপনার মানে সচরাচরই ঘটছে দ্যাট ইন দেয়ার সেকেন্ডারি অ্যাকশন, তাদের মানে গৌণ ক্রিয়ার ক্ষেত্রে, ইভেন ফ্রম দ্য মডারেট এক্সপেরিমেন্টাল ডোজ, তাদের আপনার পরিমিত মাত্রার যে ডোজ সেটাও যদি আপনার হেলদি বডিতে দেওয়া হয়, অ্যান্ড ইনক্রিজড সেন্সিটিভিলিটি ইজ অবজারভেবল, অর্থাৎ এই যে গৌণ ক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় তার থেকে অধিক মাত্রায় তার যে যতটুকু সে দূর করছিল তার একটা অধিক মাত্রায় আবার সেটা ফিরায় আনে। অর্থাৎ আমরা যখন কি হয় বলুন তো, ধরুন আপনি অতিরিক্ত মাত্রায় আপনার মানে ঘুম পাচ্ছে, তাহলে আপনি কি করলেন, একটা কফি গ্রহণ করলেন। তো এই যে কফি আপনি গ্রহণ করলেন, অর্থাৎ এখানে ধরুন এই কফিটা আপনার কি একটা একটা ভেষজ মানে একটা উপাদান, একটা সাবস্টেন্স, কি সাবস্টেন্স, যেটা কিনা আপনার শরীরে গ্রহণ করার পরে এটা কি করছে যে আপনার কিন্তু ওই ঘুমটাকে, অর্থাৎ আপনার ভিতরে যে অনুভূতি যেটা ছিল, যে চেতনার যে বিষয়টা ছিল সেটাকে কিন্তু সে দূরে সরিয়ে দিচ্ছে। আচ্ছা, ভালো কথা। এখন কি ঘটছে, আপনি কফির কারণে, কফির প্রভাবে আপনার এই ঘুমটা কিন্তু সাময়িক সময়ের জন্য চলে গেল ঠিকই, কিন্তু যখনই কফির প্রভাব আপনার কেটে যাচ্ছে তখন কি করছে, এটা কিন্তু আপনার ঠিক যতটুকু আপনার দূর করেছিল তার থেকে অনেক বেশি মানে শক্তিশালী হয়ে আপনার ঘুমকে কিন্তু পরবর্তীতে আবার সে আনাবে। তো এইটা হচ্ছে কাদের ক্ষেত্রে এরকম মানে আপনার যে সমস্ত কফি বলি, চা বলি বা আফিম বলি, এই ধর যেমন আমাদের একটা মেডিসিন আছে কি ওপিয়াম, এটা মনে হয় আফিম থেকে তৈরি হয়েছে। তো এই ওষুধগুলো আপনার প্রয়োগের ক্ষেত্রে বা এগুলো প্রয়োগের ক্ষেত্রে দেখা গেছে যে এগুলোর একটা যে গৌণ ক্রিয়া হয় বা প্রয়োগের ক্ষেত্রে খুব মডারেট ডোজ নিলেও এটা প্রথম দিকে যে ক্রিয়া দেখায় ঠিকই তার পরবর্তীতে তার গৌণ ক্রিয়াটা মানে ঘটে। গৌণ ক্রিয়া সবসময় ঘটে, কিন্তু এই ক্ষেত্রে সেটা অবজারভেবল হয়, অর্থাৎ আপনার আপনার এটা এটা কি বলে, পর্যবেক্ষণযোগ্য হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে যেটা অন্যান্য মেডিসিনের ক্ষেত্রে, অন্যান্য ভেষজের ক্ষেত্রে পরিলক্ষিত হয় না ওই একই মাত্রায়, কিন্তু ওই আপনার এই ধরনের মেডিসিনের ক্ষেত্রে, ভেষজের ক্ষেত্রে সেটা পরিলক্ষিত হয়। এটাই হচ্ছে এই অ্যাফোরিজমটার মূল বার্তা। আচ্ছা, এরপরে আসি আমরা 114 নম্বর অ্যাফোরিজম। এখানে স্যার কি বলছেন, with the exception of these narcotic substance in the experiments with moderate dose of medicine on healthy bodies, we observe only their primary action, that is those symptoms wherewith the medicine dearens the health of the human being and develops in him a morbid state of longer and shorter duration. আচ্ছা এইখানে আচ্ছা এইখানে এখানে যে জিনিসটা ঘটে থাকে সেটা হচ্ছে কি, যে আমরা এই এই অ্যাফোরিজমে স্যার যে জিনিসটা আমাদেরকে জানাচ্ছেন সেটা হচ্ছে 112, 113, এই দুই অ্যাফোরিজমের সারাংশ বলা যেতে পারে, বা এই দুই অ্যাফোরিজম থেকে মূল একটা কথাকে উনি টেনে আবার আলাদা করে বের করে এখানে আমাদেরকে জানাচ্ছেন।
সেটা সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে এইটা যে আমরা অলরেডি কথাটা কিন্তু আলোচিত হয়েছে। কিন্তু এই কথাটা আরো একটু উনি সুন্দর করে এখানে তুলে ধরেছেন। সেটা কি? যে আমরা কি ১১২ নম্বরে পেলাম? আমরা ১১২ নম্বরে পেলাম যে আমরা সেখানে গৌণ ক্রিয়া, মুখ্য ক্রিয়া ২ টাই দেখব। কিন্তু ১১৩ তে এসে যেটা দেখলাম সেখানে আপনার গৌণ ক্রিয়া মানে যদি মডারেট ডোজও নেয়া হয় তাহলে কি আপনার গৌণ ক্রিয়া অবশ্যই দেখব। কিন্তু আপনার ১১২ নম্বর অ্যাফোরিজমে যদি মডারেট ডোজ বা সূক্ষ্ম ডোজ নেওয়া হয় তাহলে কি হয়? গৌণ ক্রিয়া দেখা যেতেও পারে বা নাও পারে। এরকমটাই আমরা জেনেছি। এই কথাটিকে যদি একটু উল্টা ভাবে বলা হয় তাহলে এই অ্যাফোরিজমের রূপদানটা বা এই অ্যাফোরিজমটাকে আমরা কিন্তু বুঝতে পারি। সেটা কি? আমরা আগের ২ টা অ্যাফোরিজমে এভাবে করে বুঝেছি যে আপনার গৌণ ক্রিয়া কখন ঘটছে, গৌণ ক্রিয়া কিভাবে ঘটছে সেইটা কিন্তু আলোচিত হলো ১১২, ১১৩ বাট ১১৪ তে এসে মুখ্য ক্রিয়াটাকে কিন্তু সামনে নিয়ে আসছেন স্যার। অর্থাৎ এখানে উনি বলতে চাচ্ছেন ওই একই কথা যে চেতনানাশক যে সমস্ত ওষুধগুলো আছে বা মানে অবসাদগ্রস্ত যে সমস্ত ভেষজগুলো আছে যেগুলো অবসাদগ্রস্ত তৈরি করে এই ভেষজগুলোর ক্ষেত্র ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রেই কি দেখা যায় শুধুমাত্র মুখ্য ক্রিয়া বা আপনার প্রাইমারি অ্যাকশনটা শুধু দেখা যায় অর্থাৎ গৌণ ক্রিয়াটা দেখা যায় কিন্তু কখন এখানে কিন্তু শর্ত আছে শর্ত সাপেক্ষে দেখুন এখানে বলছে যে আপনার যেটা হচ্ছে যে পরিমিত মাত্রা বা সূক্ষ্ম মাত্রায় যদি প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে অর্থাৎ এই কথাগুলোই কিন্তু আমরা একটু আগে এতক্ষণ কিন্তু বলে আসছি কিন্তু সেটা আমরা শুধুমাত্র গৌণ ক্রিয়াকে হাইলাইট করে বলেছি আর এই অ্যাফোরিজমে এসে স্যার আরো একটু স্পষ্ট করে বলছেন যে ওই একই কথা যেখানে গৌণ ক্রিয়া না এখানে বলছেন কি যে মুখ্য ক্রিয়াটাই শুধু দেখা যায় কখন মুখ্য ক্রিয়াটা দেখা যায় সেটা হচ্ছে যদি কিনা আপনি মডারেট ডোজে ওষুধ প্রয়োগ করে থাকেন ভেষজ প্রয়োগ করে থাকেন এবং সেটা শুধুমাত্র তার প্রাথমিক ক্রিয়ায় দেখায় অর্থাৎ ওষুধের ক্রিয়ায় দেখায় যেহেতু এটা সূক্ষ্ম বা আপনার পরিমিত মাত্রায় প্রয়োগ করছেন ফলে তার গৌণ ক্রিয়া দেখা যাবে না এটাই স্যার এখানে বলছেন কিন্তু শর্ত থাকে এইটা যে এই এই কথাটা তখনই প্রযোজ্য হবে যখন কিনা আপনার পরীক্ষিত বা আপনার অভিষ্ট যে ভেষজ সে চেতনানাশক না হবে নার্কোটিক না হবে সেই ক্ষেত্রে এটা হবে আসলে আমরা একটু আরেকবার পড়ি এই অ্যাফোরিজমটা এখানে স্যার বলছেন উইথ দা এক্সেপশন অফ দিস নার্কোটিক সাবস্টেন্স এই চেতনানাশক উপাদান সমূহ ব্যতীত ইন এক্সপেরিমেন্টস উইথ মডারেট ডোজ দেখুন এখানে স্পষ্ট করে স্যার বলছেন যে মডারেট ডোজ অফ মেডিসিন অন হেলদি বডিজ সুস্থ শরীরে যদি এই মডারেট পরিমিত মাত্রার ডোজটা নেওয়া হয় উই অবজার্ভ আমরা পর্যবেক্ষণ করি ওনলি দ্য প্রাইমারি অ্যাকশন শুধুমাত্র প্রাইমারি অ্যাকশন মুখ্য ক্রিয়া যেটা এটা তো আমরা ১১২তেই কিন্তু মোটামুটি আলোচনা করেছি সেটাই কিন্তু স্যার এখানে আরো একটু স্পষ্ট করেছে দ্যাট ইজ অর্থাৎ দোজ সিমটমস হোয়ার উইথ দ্য মেডিসিন ডিয়ারেন্স অর্থাৎ ওই সমস্ত লক্ষণ যা কিনা আমাদের মানে আমাদের হেলথের আমাদের স্বাস্থ্যের মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে অফ দ্য হিউম্যান বিং মানুষের স্বাস্থ্যের বিশৃঙ্খলা সৃষ্টি করে ডেভেলপস হিম এবং তার ভিতরে উৎপন্ন করে বা তৈরি করে এই মরবিড স্টেট একটা মানে অসুস্থ অবস্থা বা রোগাক্রান্ত অবস্থা অফ লঙ্গার অর শর্টার ডিউরেশন একটা দীর্ঘস্থায়ী বা ক্ষণস্থায়ী একটা রোগাগ্রস্ত অবস্থা তৈরি করে আমি কি বুঝাইতে পারলাম অর্থাৎ ঘটনাটা যেটা ঘটছে যে আপনি যদি মডারেট ডোজে ওষুধ গ্রহণ করেন তাহলে কি করে আমাদের সুস্থ শরীরে একটা ডিআরএস তৈরি করে অর্থাৎ বিশৃঙ্খলা তৈরি করে সেটা কি করে কিছু অসুস্থকর অবস্থা তৈরি করে যেটা আপনার দীর্ঘস্থায়ী হতে পারে ক্ষণস্থায়ী হতে পারে আমি আশা করি যে আপনারা এই ১১২ ১১৩ এবং ১১৪ এই অ্যাফোরিজমে স্যার যে আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা যদি আমার এই আলোচনার প্রেক্ষিতে আপনাদের কারো কোনো প্রশ্ন তৈরি হয়ে থাকে তাহলে কাইন্ডলি আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টি ক্লিয়ার করা তো এটা বলে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আপনাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এগুলো তো দাদা মানে একবারে হবে না, মনে করেন হ্যাঁ জিনিসটা তো ক্লিয়ার মোটামুটি। হ্যাঁ, আপনি গৌণ মুখ্য ইফেক্ট যেভাবে বুঝাইলেন,
তারপরে আপনার স্থূল মাত্রা, গুণমাত্রা, কি বলে সূক্ষ্ম মাত্রা। তাই এখন এই যে সিকোয়েন্সিয়াল যে ধারাগুলো, এগুলো আসলে আরেকবার ভিডিওটা শুনতে হবে। হ্যাঁ, অর্গাননটা আসলে তো মানে একটা খুব বেশি সুখকর একটা সাবজেক্ট না, কিন্তু মানে শুনতেও মজা লাগে না, পড়তেও মজা লাগে না, কিন্তু খুব প্রয়োজনীয়। এটা হলো বেস। তো এটা আসলে ওই ভিডিওগুলো যেন থাকে এবং সঠিক সাবজেক্টে যেন থাকে, এটা দাদা একটু এনশিওর করবেন। কারণ আমরা আসলে পরে যেন শুনে যেন মাথার মধ্যে ঢুকে। এখন আবার ২ মাস পরে বা পরীক্ষার আগে যখন আবার এগুলো দেখবো ধারাবাহিকভাবে, তখন যদি খুঁজে না পাই খুব দুঃখ পাবো। না না, এটা থাকবে। আর এই যেটা একটু আপনার এলোমেলো হয়েছে, মানে শিরোনামে অর্থাৎ অ্যাফোরিজমের নাম্বারিং এ এটা ঠিক হয়ে যাবে, এবং সামনের উইকে এটা থাকবে না, সে ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তবে আপনি যেটা বললেন ভাই, আসলে আপনি আসলে এটি স্টাডি না করলে না বোঝা যায় না। আর আমার রেকর্ডিং অফ করবো দাদা? আপনার রেকর্ডিং, আচ্ছা জয়ন্ত দা, রেকর্ডিং অফ করে দেন, আপনি একটু থাকেন, আপনার সাথে একটু কথা আছে, রেকর্ডিংটা আগে অফ করেন। আচ্ছা আচ্ছা।